সবাই আমায় করতো আজ, ছড়িয়ে যাবে দিক বিদিকে মুক্ত গণতন্ত্র আজ। 2018 সালে পঞ্চায়েত ভোটের ঠিক আগে শঙ্খ ঘোষের এই লাইনগুলো একেবারে চাবুকের মতো আছড়ে পড়েছিল বঙ্গ রাজনীতিতে। এখন একটার পর একটা ঘটনায় বারবার মনে হয় গণতন্ত্র কি সত্যি মুক্ত এ দেশে কিংবা এই রাজ্যে? কয়েকজন ইডি অফিসার সমস্ত সরকারি নিয়ম মেনে শাসক নেতার বাড়িতে তল্লাশি করতে গেলেন। মার খেয়ে মাথা ফাটিয়ে প্রাণ ভয় পালাতে হলো তাদের। 10 দিনেও পুলিশ অভিযুক্ত নেতাকে ছুঁতে পারল না, নাকি আসলে ছুঁতে চাইল না। কিন্তু উল্টে ইডির অফিসারদের বিরুদ্ধেই শ্লীলতাহানি আর লুঠের মামলা করা হলো। আবার অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে সারাদিন তল্লাশি চালায় বটে, কিন্তু সেখানেও তো প্রশ্ন, কেন অনন্তকাল ধরে তদন্ত চলবে? কেন খোদ সুপ্রিম কোর্টকে ডেডলাইন বাঁধতে হবে? তাহলে পুরোটাই কি ভোটমুখী, সেটিংমুখী? এই কি মুক্ত গণতন্ত্র? এই অস্বস্তিকর প্রশ্নগুলো থেকে আমাদের আজকের সভার বিষয়। রেডে গিয়ে মার খায় এজেন্সি বাহিনী, শাসক শুনিয়ে চলে জনরোষ কাহিনী। নেতার দুয়ারে আসে কেন্দ্রের যন্ত্র, লজ্জায় চোখ বোজে প্রিয় গণতন্ত্র। আজ আমার প্রথম বক্তা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে শরৎ চাটুর্যের ছোট গল্পের লালু, কিংবা ধরুন সত্যজিৎ রায়ের ফেলুদা অথবা প্রদোষ মিত্র, কিংবা দীপক চ্যাটার্জি ওরফে আমাদের সকলের ভাগ্য জানা শ্রী ভৃগু, তাদের কাছে হয়তো অন্দরের খবর সবটা থাকতে পারে, যা আপনার বা আমার কাছে নেই। এখন এই অন্দরের খবর অনুসন্ধান করতে গেলে পরে সুমন যেখান থেকে শুরু করলো যে 10 দিন ধরে ছুঁতে পারল না, দেখতে পারল না, আসলে শেখ শাহজাহান এখন কোথায়? কোন ঔরঙ্গজেবের কাছে বন্দিত্বের নামে সুরক্ষায় আছেন? সেই ঔরঙ্গজেবের নাম কি এই রাজ্যের পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজি থেকে সর্বনিম্ন কনস্টেবল পর্যন্ত কেউ, যার সুরক্ষায় আপাতত শেখ শাহজাহানের অবস্থান? দেবাংশু কিংবা আমার বন্ধু বুয়া নিশ্চিতভাবেই চিৎকার করে বলবে যেটা হয়েছিল সেটা জনরোষ। এরকম স্বতঃস্ফূর্ত জনরোষ কখনো হয় না। সুজাতদা আছেন, রাজনীতির ইতিহাস অনেক বেশি জানেন। জনরোষকেও সংগঠিত করতে হয়। শেখ শাহজাহানের বাড়িটা আসলে 3 একর জমির ওপরে, এবং ওই 3 একর জমির ভেতরে একটাই বাড়ি। তার মানে সবচাইতে নিকটবর্তী বাড়িটার দূরত্ব 3 একর জমির মাপ যারা বোঝেন তাদের পক্ষে বোঝা সহজ। এবং সেইখান থেকে ইডি গেছে এই নির্দিষ্ট খবর পেয়ে সেই ইডির গাড়িতে ভাঙচুর করা, মেরে ইডির অফিসারদেরকে মাথা ফাটিয়ে দেওয়া, এটা আকস্মিক জনরোষের ফসল হয় না। এটা হচ্ছে সংগঠিত, পরিকল্পিত। ইডিকে বাধা দেব, ভয় দেখাবো, তদন্ত অগ্রসর হতে দেব না, এই মনোভাব থেকেই। এখন তদন্ত অগ্রসর হতে দিতে অসুবিধে কোথায়? সেই অপার ফ্ল্যাট থেকে 21,47,00,000 আর 27,90,00,000 আবিষ্কারের পরে এই টাকা দেখা শুরু করলো বাঙালি। ছোটবেলায় আমাদের মা ঠাকুমারা বলতেন ছেঁড়া কাঁথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। সেই মা ঠাকুমারা সবাই প্রয়াত হয়ে গেছেন। এখন লাখ টাকা শব্দটা আর কেউ উচ্চারণ করেন না। আসলে বাংলায় এখন টাকা উচ্চারণের কোনো শব্দ নেই। বাংলায় তো সর্বত্র মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কোটি। এখন ধরুন 2000 কোটি টাকা পাওয়া গেল শঙ্করাঢ্যর কাছ থেকে। এবার এটাকে আপনি বাংলায় কি বলবেন? 2000 কোটি। আপনাকে তাহলে ইংরেজিতে গিয়ে ট্রিলিয়ন বলতে হবে।
সুতরাং টাকাকে এখন আর লাখে মাপা হচ্ছে না, টাকাকে এখন বিলিয়নে ট্রিলিয়নে মাপা হচ্ছে। এই যে বিলিয়ন ট্রিলিয়ন টাকা, এই টাকার উৎস কোথা থেকে আসছে? বাকিবুর রহমান 1632 কাঠা জমির মালিক, যা এখন পর্যন্ত ইডি জানিয়েছে। তার সঙ্গে 1000 কোটি টাকা, যা ইডি জানিয়েছে। তাহলে মুখোশ খুলতে আর ঠিক কি লাগবে? আপনাদের মনে সম্ভবত আছে যে এসএসসির চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল যখন সরকার বদল হয়। সেই চিত্তরঞ্জন মণ্ডল এসএসসির চেয়ারম্যান থেকে পদত্যাগ করবার সময় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তাতে বলেছিলেন নেতা মন্ত্রীরা নিজেরা তো বটেই, এমনকি গাড়ির ড্রাইভারকে দিয়ে লম্বা লিস্ট পাঠাতেন এবং তারপর দলের তাবর নেতা থেকে শুরু করে এমনকি মন্ত্রী পার্থ চ্যাটার্জি পর্যন্ত ধমক দিতেন সেই লিস্ট অনুযায়ী কাজ করতে, আর এই ধমকই আমাকে বাধ্য করেছে পদত্যাগ করতে। সুতরাং মুখস্থ উন্মোচিত হয়ে গেছে সেই 2012 সালে চিত্তরঞ্জন মণ্ডল পদত্যাগ করার সময়। আমি জানি না এই শ্রোতৃমণ্ডলীতে যারা আছেন, নিশ্চিতভাবেই এবিপি আনন্দের যে বিশাল শ্রোতৃমণ্ডলী এই অনুষ্ঠান দেখছেন, সেই শ্রোতৃমণ্ডলীতে এমন হাজার হাজার মানুষ আছেন যারা সাপ্তাহিক রেশন তোলেন। আমি তুলি না, তাই আমার হিসেবের মধ্যে ছিল না। আমার এক বন্ধু জাস্ট গত সপ্তাহে আমাকে জানালেন যে রেশনে তাদের ন্যায্য পাওনা হচ্ছে 15 কেজি চাল, কিন্তু রেশন দোকান তাদের দিয়েছে 12 কেজি চাল। তারপরে এখন এই ই গভর্নেন্স সিস্টেমে ভালো করেছে তৃণমূলের সরকার, মেসেজ যাচ্ছে আপনি কি পেলেন, তাতে তার কাছে যে মেসেজটা এসেছে তাতে হচ্ছে আপনাকে 15 কেজি চাল দেওয়া হয়েছে। মানে সেই কবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন, কবে তার ডানহাত বাকিবুর রহমান গেছেন, তার বাহাত শঙ্করাঢ্য গেছেন, অথচ গত সপ্তাহে পর্যন্ত শুনতে হচ্ছে 12 কেজি চাল যাকে দেওয়া হয়েছে তাকে 15 কেজি চাল দেওয়া হয়েছে বলে সরকারি খাতায় রেকর্ড হচ্ছে। এই রকম যদি কয়েক কোটি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে কয়েক কোটি কুইন্টাল চাল এখনো এইভাবে খোলা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে, এবং সেই বিক্রির টাকাটা কোথায় যাচ্ছে সেটা তো শ্রীভিগু জানবেন, আমি জানবো না। প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্রের লজ্জা কিংবা গণতন্ত্রের চোখ বুজে থাকা, এটা সম্ভব কখন? এটা সম্ভব তখন যখন গণতন্ত্রের 4-4টে স্তম্ভ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে কিংবা সেগুলোকে দুর্বল করে দেওয়া হয়। আমাদের গণতন্ত্রের একটা স্তম্ভের নাম হচ্ছে প্রশাসন। আমরা সকলে নিশ্চিতভাবে এই কথাটা মানব, এখনো যখন শেখ শাহজাহানের উপর হামলাকারীদের একজনও গ্রেপ্তার হলেন না, খুঁজে পাওয়া গেল না, তখন এই রাজ্যে প্রশাসন বলে আর কিছু নেই। আমরা সকলে নিশ্চয়ই একই সঙ্গে এই কথাটাও মানব যে অপার ফ্ল্যাটে ওই যে টাকা ঢুকছিল এবং বেরোচ্ছিল, সেইটা যারা দেখতে পারেননি তারা নিশ্চিতভাবেই প্রশাসন না। আমরা সকলে নিশ্চয়ই একই সঙ্গে এই কথাটাও মানব যে শালবনীতে এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প গড়ে তুলবার জন্য 1440 একর জমি বামফ্রন্টের সরকার দিয়েছিল জিন্দালদের 1 টাকা লিজের বিনিময়ে, একটাই শর্তে, কারখানা না হলে জমি সরকারকে ফেরত দিতে হবে। এবং জিন্দালরা 2019 সালের মে মাসের 19 তারিখে সেই জমি সরকারকে ফেরত দিয়ে অন্ধ্রপ্রদেশে 969 একর জমির উপরে এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প তৈরি করবার জন্য চলে গেল 2019 সালে। 2023 সালে মাননীয় মুখ্যমন্ত্রী স্পেন থেকে গেলেন এই রাজ্যে শিল্প আনতে, এবং স্পেন থেকে একজন বাঙালি শিল্পপতি ওই জিন্দালদের জমিতে শিল্প করবেন বলে, শিল্পপতি না, বাঙালি বিখ্যাত ক্রীড়াবিদ, আমাদের সকলের গর্ব, অনেকের আইকন,
তিনি ঘোষণা করলেন। আর তারপরে বামফ্রন্ট সরকারের সঙ্গে শিল্পের পতিদের হওয়া সেই চুক্তিটা, যে শিল্প না হলে জমি ফেরত দিতে হবে, সেই চুক্তিটা ক্যাবিনেট বাতিল করে দিল। মানে জিন্দাল্লা যে জমিটা ফেরত দিয়েছিল সেই জমিটার এখনো মালিক জিন্দাল্লা। অতএব যে বাঙালি খেলোয়াড় ঘোষণা করেছিলেন ওই জমিতে শিল্প করবেন, তিনি তো জমিই পাবেন না, তার শিল্প করবার আর কোনো সুযোগ থাকছে না। সুতরাং গণতন্ত্রের এই প্রথম স্তম্ভ প্রশাসনটা আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে নেই। গণতন্ত্রের আর একটা প্রধানতম স্তম্ভ বিচার ব্যবস্থা। আমরা কি দেখছি? একটা বিচার তদন্ত আটকানোর জন্য সিঙ্গেল বেঞ্চ, সেখানে হারলে ডিভিশন বেঞ্চ, সেখানে হারলে সুপ্রিম কোর্ট, কত ডিলে করানো যায়। তার জন্য আমার আপনার ট্যাক্সের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজ্য সরকার দরাজ হাতে খরচ করতে প্রস্তুত, কিন্তু রাজ্যের যে ভিআরপিরা 70 মাস মাইনে না পেয়ে কাজ করে যাচ্ছেন তাদের বেতন দিতে প্রস্তুত না। 1,27,000 শিক্ষকের শূন্য পদ থাকা সত্ত্বেও সরকার স্বীকৃত, আসলে সংখ্যাটা আরো বেশি, যে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। সেই যোগ্য শিক্ষকদের কাছে নিয়োগের চিঠি পৌঁছচ্ছে না। আর তাদের যে মামলাগুলো, সেই মামলাগুলো যে বিচারকদের কাছে যাচ্ছে, সেই বিচারপতিদের হেনস্থা করবার নানান ফিন্দি ফকির কৌশল প্রত্যেক দিন রপ্ত করছে রাজ্যের সরকার চালায় যে দল, সেই দলটার পক্ষ থেকে। এবং তাদের বিরুদ্ধে পোস্টার, প্রধান বিচারপতির বিরুদ্ধে পোস্টার, এগুলো সব আপনারা সাধারণভাবে জানেন। এবং অভিযোগ করছে তাদের দলের সাংসদ যে এই সব মামলা কেন একজন নির্দিষ্ট বিচারপতির ঘরে যায়, সে তো প্রধান বিচারপতি ঠিক করবেন। এই আলোচনা সভায় তো সুমন ঠিক করে দিতে পারবে না, বা আমরা সবাই মিলে একমত হলেও ঠিক করতে পারবো না। গণতন্ত্রের আর একটা যেটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, নিশ্চিতভাবেই সেটা যেখানে আমরা আজ আছি সেইটা। আমি নির্দিষ্টভাবে এই চ্যানেলকে বলছি না, কিন্তু একথা কি আমরা অস্বীকার করতে পারি যে গণতন্ত্রের এই স্তম্ভটা, মিডিয়া, সেটা যদি সঠিকভাবে কাজ করত, যখন থেকে এই ঘটনার সূত্রপাত, তখন থেকে এই ঘটনাগুলোকে তুলে ধরা হতো, কিংবা অন্তর্তদন্তমূলক সাংবাদিকতা যা অনেক ক্ষেত্রে করা হয়, তা যদি আজকেও রেশন দোকানের গেটের সামনে দাঁড়িয়ে করা হয় বা করা হতো, তাহলে পরে এটা কি সত্যি সত্যি যে গণতন্ত্রের মন্দিরে আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে বলার জন্য, সেই গণতন্ত্র এত সহজে কলুষিত হতে পারত? সম্ভবত পারত না। আর এই মুহূর্তে আরো বেশি করে পারত না এই কারণে যে আসলে আমরা তো এখন বিশ্বগুরুর আন্ডারে আছি, এবং বিশ্বগুরুর আন্ডারে থাকতে থাকতে আমরা জানছি যে তিনি রামের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন। আমাদের সনাতন হিন্দু ধর্মের 4 জন প্রধান, 4 জন শঙ্করাচার্য সেই অনুষ্ঠানে যাবেন না। 3 জন বলেছেন অসম্পূর্ণ মন্দিরে দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয় না, আর 1 জন বলেছেন ভিড়ের জন্য যাবেন না। এই 4র্থ জনের বলাটা কৌশল কিনা আমি জানি না, কিন্তু কথাটা হচ্ছে এই যে আমি খুব একটা বাংলা ভাষার বিশারদ নই, কিন্তু দেবাদিদেব শিবের মাত্র 2 জন প্রধান শিষ্য, নন্দী আর ভৃঙ্গি। এখন এই নন্দী আর ভৃঙ্গি আসলে তৃণমূল আর বিজেপি কিনা আমি জানি না, এবং অশরীরী আত্মা। এখন এই যে 2 জন অশরীরী আত্মারাই হলেন প্রকৃত অর্থে শঙ্করাচার্য। কিন্তু আজ এই নামধারী শঙ্করাচার্যরা তারা যে স্ট্যান্ড নিচ্ছেন, সনাতন ধর্মকে যদি মানতে হয় তাহলে তাদের স্ট্যান্ডকে সমর্থন করতে হয়। ব্যক্তি তন্ময় ভট্টাচার্য ধর্ম মানে না, তাকে সমর্থন করার কোনো প্রশ্ন নেই, কিন্তু যারা ধর্মের নাম করে এখানে জোর গলায় বলবেন, ধর্ম মানেন বলে এখানে জোর গলায় দাবি করবেন, ধর্ম মানুষের কি কি উপকার করেছে তা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন, ভারতবর্ষের সনাতন ধর্মের, এমনকি মনুস্মৃতি অনুযায়ীও সেই ধর্মের যারা প্রধান পুরুষ,
তাদেরকে অস্বীকার করে এই অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে পরে ধৈর্য না হারিয়ে আমাদের অপেক্ষা করতেই হবে কখন শ্রী ভিগু আসবেন, কখন প্রদোষ মিত্র আসবেন, কখন শরৎচন্দ্রের ছোট গল্পের লালু আসবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তন্ময়দা। তন্ময়দা শুরুতেই ওই স্বপন কুমার বা শ্রীভিগু, দীপক চ্যাটার্জি আর সত্যজিৎ রায়ের ফেলুদার একটা ককটেল বানিয়ে স্বতঃস্ফূর্ত গণরসকে এরা চমৎকার শব্দবন্ধের, বিকল্প শব্দবন্ধের সন্ধান দিলেন, সেটা হচ্ছে সংগঠিত জনরোষ। আমি আলোচনার এই অংশটা আরেকটু আলোচনা এগোক, তারপর আমার মন্তব্যে আসব যে 34 বছরে একাধিক ক্ষেত্রে যেগুলো আমরা স্বতঃস্ফূর্ত জনরোষ শুনেছিলাম সেগুলো তাহলে আসলে সংগঠিত জনরোষ ছিল। তবে এই নিয়ে আমার স্পষ্ট বক্তব্য আমি একটু কিছুক্ষণের জন্য সরিয়ে রাখলাম। রেশন দুর্নীতির কথা একদম সঠিকভাবেই তন্ময়দা তুলেছেন, কিন্তু গণবন্টন ব্যবস্থার দুর্নীতি এটা আজকের অন্ধকার নয়, এটা দীর্ঘদিনের অন্ধকার। 2007 সালে রেশন দোকানের সামনে বিক্ষোভ, পুলিশের গুলি চালানো, তাতে একজন ব্যক্তির, নিরীহ মানুষের মৃত্যু, সমস্ত দেখেছি আমরা। তবে তন্ময়দার কথা শুনতে শুনতে সত্যিই মনে হচ্ছিল যে এ রাজ্য কি তবে অন্ধকার থেকে আরও গাঢ় অন্ধকারের দিকে এগোচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে ইতিহাস বড় নির্মম। আজ যেমন শেখ শাহজাহানকে তল্লাশির হাত থেকে বাঁচাতে একদল দুষ্কৃতী, তারা ইডির অফিসার, কেন্দ্রীয় বাহিনী আর সংবাদ মাধ্যমের ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ে তাদের রক্তাক্ত করলো, হয়তো মাত্রায় কম, কিন্তু এই ধরনের ঘটনা এ রাজ্যের ইতিহাসে আগেও ঘটেছে। বাম আমলে মুখে মুখে ফিরত যে উত্তর 24 পরগনার আমডাঙ্গা এলাকার দাপুটে সিপিএম নেতা জাকির বল্লুকের কথা। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশকে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে দুষ্কৃতীরা তাঁর দলের হলেও রাজনৈতিক রং না দেখে তাদের গ্রেফতার করা হোক। তো এহেন জাকিরকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এলো। হুবহু আজকের এই তথাকথিত শাহজাহান সমর্থকদের মতো জাকিরের সমর্থকেরা থানায় ঢুকে ভাঙচুর চালিয়ে থানার লকআপটাকে গুঁড়িয়ে দিয়ে জাকিরকে ছাড়িয়ে নিয়ে চলে গেছিল। সেই দিনও আমরা বলেছিলাম যে থানা আক্রমণকারী এই লোকগুলো সাধারণ গ্রামবাসী হতে পারে না, এরা দুষ্কৃতী এবং দুষ্কৃতী। আর শাহজাহানের এই কোট আনকোট জনপ্রিয় জননেতা এই বলে শাহজাহানদের চালানোর এই অসুখটা কিন্তু বাম আমলেও ছিল। তবে মানতে হবে যে তৎকালীন জেলা সম্পাদক সেই চেষ্টা করলেও পার্টির শীর্ষ নেতৃত্ব অবশ্য জাকিরকে ওই তপন শুকুরের মতো দলের সম্পদ বলে দাবি করেনি। আর ইডির ওপর শাসক দলের হামলা 2020 সালেই সেই নজির রেখেছে বাম শাসিত কেরল। কোডিয়ারি বালাকৃষ্ণার নামে এক সিপিএম নেতার বাড়িতে ইডি হানা দিলে ইডি অফিসারদের রীতিমতো আটকে রাখা হয়, হ্যাঁ, বাম শাসিত কেরলে। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সমীর চক্রবর্তী। ধন্যবাদ সঞ্চালক সুমন বাবু, ধন্যবাদ এবিপি আনন্দ। মঞ্চে উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, দিলীপ ঘোষ আছেন বিজেপির পক্ষ থেকে, আমার পূর্ববর্তী বক্তা সিপিএমের তন্ময় ভট্টাচার্য বলে গেলেন, রয়েছেন আমার ছোট ভাই দেবাংশু ভট্টাচার্য, অরাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আছেন, সুজাত ভদ্র মহাশয় আছেন, উপেন বিশ্বাস সাহেব আছেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস মহাশয় আছেন, তিলোত্তমা দেবীও এখানে উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী, এবং এবিপি আনন্দর সম্প্রচারের মধ্যে দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। সুমন বাবুরা আজকের যেটা এই ধরনের যুক্তিতক্ক অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাপশন তৈরি করেন, একটা ছড়ার আদলে, তার ভেতর তো একটা রাজনৈতিক বার্তা থাকে, একটা পলিটিক্যাল মেসেজ। তা আজকে সুমন বাবুরা যে বার্তাটা দিয়েছেন তাতে আমাদের আর বিশেষ কিছু বলার নেই, আমাদের হয়ে সুমন বাবুরা বলে দিয়েছেন। ধন্যবাদ এবিপি আনন্দকে, ধন্যবাদ সুমন বাবুকে, ধন্যবাদ এডিটোরিয়াল বোর্ডকে। তার কারণ দেখুন, যেটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য হওয়াটা খুব স্বাভাবিক ছিল, পক্ষে এবং বিপক্ষের বক্তব্য তো যুক্তি এবং তর্কের মাধ্যমে। তাহলে ওনারা যে ছড়াটা আজকে বানিয়েছেন, সুমনবাবুও শুরুতেই বললেন, তার তৃতীয় লাইনটা লক্ষ্য করুন, আমি লিখে এনেছি। নেতার দুয়ারে আসে কেন্দ্রের যন্ত্র, নেতার দুয়ারে আসে কেন্দ্রের যন্ত্র, অর্থাৎ সিবিআই আর ইডি এবং ইনকাম ট্যাক্সকে মিন করছেন। তাহলে যন্ত্রী কারা? সুমনবাবুরাই তো ইঙ্গিত দিচ্ছেন। এই নির্ভীক সাংবাদিকতার জন্য অভিনন্দন তো প্রাপ্য।
বাংলার মানুষ সেটা মনে করে, বিশ্বাস করে। আজকে এবিপি আনন্দ সাংবাদিক কুলকেও সেটা বিশ্বাস করতে হয়েছে এবং তারা নির্দ্বিধায় তাদের ক্যাপশনের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত করেছেন, প্রতিফলিত করেছেন। আমি জানি না কেন আমার পূর্ববর্তী বক্তা তন্ময়বাবু এই প্রসঙ্গে গেলেন না। হয়তো ওনার নজর এড়িয়ে গেছে বা সত্যটা বললে মুশকিলে পড়বেন। তাই তন্ময়বাবুর দুটো কথা আমি তুলে নিচ্ছি। একটা বলেছেন রেশন দুর্নীতি। আমার চ্যালেঞ্জ তন্ময়বাবুকে প্রথমেই, যে মাননীয় তন্ময়বাবু আপনি তো এটা বললেন, আচ্ছা ব্যক্তিগত স্তরে তন্ময়দা বলেই বলছি, একটা কথা আমায় বলতে পারেন, এখন 8 কোটি মানুষ পশ্চিমবাংলায় রেশন কার্ড হোল্ডার, যারা বিনা পয়সায় রেশন পান। 100 জন মানুষের তালিকা বলুন তো যারা রেশন পাননি, দেখাতে পারবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুন না। সুমনবাবু আপনার বক্তব্যের পরে সাম আপ করতে গিয়ে একটুখানি বলেছেন, আমি বাদবাকিটা বলে দিই। আপনাদের জমানায়, বাম জমানায় কতগুলো রেশন দোকানে আগুন জ্বলেছে? তৃণমূল আমলে একটা ঘটনা আমায় দেখাতে পারবেন? জনরোষের কথা বললেন না, জনরোষ ওইটা। সাধারণ মানুষ রেশন দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সুমনবাবু মেনশন করলেন পুলিশকে গুলি চালাতে হয়েছে, মানুষ মারা গেছে, খুন হয়েছে, তৃণমূল আমলে হয়নি। আপনি একটা 12 কেজি 15 কেজির ফর্মুলা আপনার মস্তিষ্ক প্রসূত আপনি বার করলেন, আপনি সেটা বললেন। হ্যাঁ, আপনি আপনার রাজনৈতিক দলকে আপনি ডিফেন্ড করবেন, তার কারণ পশ্চিমবাংলায় রাজনীতিতে তো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সুতরাং কিছু কথা তো মানুষের সামনে বলে অস্তিত্ব বজায় রাখতে হবে, এটা তো খুব স্বাভাবিক। সুতরাং আমি সে জায়গাটায় আপনাকে দোষ দিই না, আপনি আপনার পার্টির হয়ে কাজ করছেন। তবে যুক্তিটা বড় দুর্বল হয়ে গেছে। আরেকটা তথ্য আপনি দিয়ে নিজে কিন্তু নিজের জালে জড়িয়ে গেলেন। তন্ময়দা, আমিও দীর্ঘদিন রাজনীতিটা করি, আমরা থাকলে অন্তত কথাগুলো বলবেন না, বাচ্চারা যখন আসে বলতে পারেন। এই যে জিন্দালদের কথা আপনি বললেন, শালবনীতে ফ্যাক্টরি, কোন সাল? যেদিন জিন্দালদের ওই ফ্যাক্টরিতে শিলান্যাস হয়েছিল তখনও কোম্পানি ফ্যাক্টরি হয়নি, জমি অ্যালটেড হয়েছে, শিলান্যাস। কারা গিয়েছিলেন শিলান্যাস করতে? জিন্দাল সাহেব তো ছিলেনই, সঙ্গে কারা? আপনার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আরেকজন ছিলেন তখন ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার স্টিল মিনিস্টার, ইস্পাত দপ্তরের মন্ত্রী রামবিলাস পাসওয়ান। বোমা বিস্ফোরণের কথাটা মনে আছে তন্ময়বাবু? জিন্দালের পরের দিনের স্টেটমেন্টটা দেখেছেন যে আগে জীবন, তারপরে ব্যবসা, তারপরে লাভ। বেঁচে থাকলে তো লাভ করব, বেঁচে থাকলে তো খাবো। সুতরাং আপনাদের আমলে বাংলা ছেড়ে পালিয়েছিলেন জিন্দাল, আর আজকে ভাবছেন মানুষের স্মৃতিভ্রম ঘটেছে, চালিয়ে দিই গোয়েবেলসের থিওরির মতো, মানুষ ভুলে গেছে পাশে বুদ্ধদেব ভট্টাচার্য, ডিজি আপনার, সিপি আপনার, সবই প্রশাসন আপনাদের। এই যে প্রশাসন নেই, গণতন্ত্র বিপন্ন, আপনি ভাষণ দিলেন, কিন্তু কাদের জন্য পালিয়ে গিয়েছিল, কাদের অপশাসনে? আমার বিনীতভাবে প্রশ্ন রইল, আপনি ওপেন ফোরামে উত্তরটা দেবেন, অযথা মানুষকে বিভ্রান্ত না করে। আমার সমস্যাটা বাড়িয়ে দিয়েছেন সুমনবাবু, এমন একটা জায়গায় আমাকে ফেলে দিয়েছেন, বক্তৃতা কিভাবে সিরিয়ালি করা হবে, যে আগাইলে রামের বান, পিছাইলে রাবণ। পেছনের কথাটা এই জন্য বললাম, আমার পূর্ববর্তী বক্তা ছিলেন তন্ময়বাবু, রাবণের ভূমিকা পালন করলেন, আর আমার সামনের বক্তাটা হচ্ছেন একেবারে রামচন্দ্রের শিষ্য দিলীপ বাবু, দিলীপদা। আমার তো দিলীপদার কাছে একটা প্রশ্ন, এই যে সুমনবাবুদের ক্যাপশন থেকে যন্ত্র এবং যন্ত্রী, আমার তো এখান থেকে প্রশ্ন, যে আমার মাথায় জানেন কালকে রাত্রেবেলা কোনো একজন এবিপি আনন্দের সাংবাদিক এই ক্যাপশনটি আমায় পাঠালেন। আমি ভাবলাম কি বলবো, তারপরে ক্যাপশনটা ভালো করে পড়ে প্রথম আমার মনে হলো সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ। মনে পড়ছে সন্তোষ দত্তর চরিত্রটা, যে শুধুমাত্র ব্রেন ওয়াশ করার জন্যে একটা যন্ত্র ঘর তৈরি হয়েছিল। এটা কি তাই হচ্ছে না? দিল্লিতে বসে থাকা যন্ত্রীরা, দিল্লির সরকারের মাথারা, সামনে নির্বাচন লোকসভার, কখনো সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স লেলিয়ে দাও। আমি তো 2.5 বছর হয়ে গেছে, তার বেশিই হবে, এই যুক্তিতক্ক অনুষ্ঠানে অন্তত 20 বার বলেছি কথাটা। তাহলে সেটাই তো যন্ত্র।
এবং তাকে পরিচালনা করছেন যন্ত্রীরা কারা? নরেন্দ্র মোদী, অমিত শাহরা, জেপি নাড্ডারা, দিলীপ বাবুরা, নইলে আপনার দলের বিরোধী নেতা পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলে দিচ্ছেন এক এমএলএর বিরুদ্ধে, তৃণমূলের এমএলএর বিরুদ্ধে, তোর বাড়িতে সিবিআই পাঠাচ্ছি। এটা হয়েছে নাকি ভারতবর্ষে? হ্যাঁ, গণতন্ত্র তো চোখ বুঝছে, তার কারণ মানুষ বিস্ফোরণ ঘটানোর অপেক্ষায় রয়েছে। আবার বলছি একটা কথা, এই অনুষ্ঠানে আমি বারে বারে বলেছি, এখনো আমি মনে করি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আইন শেষ কথা বলে না, ইডি সিবিআই শেষ কথা বলে না, সাংবাদিকরাও শেষ কথা বলে না, রাজনৈতিক নেতৃবৃন্দও শেষ কথা বলে না। শেষ কথা বলে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ। ওই গণবিস্ফোরণটা দেখতে পাবেন ব্যালট বাক্সে। আগামী এপ্রিল মে মাসের লোকসভা নির্বাচন আসছে না, সবগুলো উদ্দেশ্য সেই দিকে। সিবিআইকে ব্যবহার করবো, ইডিকে ব্যবহার করবো, লক্ষ্য সবার গায়ে কালি লাগিয়ে দাও। নিজেরা কিন্তু একদম ওয়াশিং মেশিন। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, অতীতটা কি? তার তো জেলে থাকার কথা, সিবিআই কাস্টডিতে বা ইডির কাস্টডিতে। তো হোয়াইট ওয়াশটা কে কারা লাগালেন? লাগিয়ে আজকে আসামের মুখ্যমন্ত্রী বিজেপির। আমি যদি অজিত পাওয়ারের কথা বলি, এই বেশি দিন নয়, মাস তিনেক আগেও একদম জেলে যাওয়ার উপক্রম হয়েছিল। ইরিগেশন ডিপার্টমেন্টের কেলেঙ্কারি, 2,500 কোটি টাকা। আজকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন দিলীপ বাবুরা, মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথা তো বললাম। আমি জানি যে দিলীপদার মনে একটু কষ্ট হবে, এটা আমি জানি। তার কারণ দিলীপদা কিছুদিন আগেই বলেছেন বিজেপিরা হারাধন পার্টি হয়ে গেছে, হারতে হারতে হারাধন হয়েছে। সঠিক কথাই বলেছেন, মানুষের কথা প্রতিফলিত হয়েছে দিলীপবাবুর মুখ দিয়ে। কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর এসে পার্টিকে দখল করে নেওয়া, দিলীপবাবু কি খুব খুশি? আমি কিন্তু ব্যক্তিগত কোনো কথা বলছি না, দিলীপবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। একসঙ্গে আমরা বিধানসভাতেও ছিলাম 16 সাল থেকে 19 সাল। ভদ্র মানুষ ব্যক্তিগতভাবে। আমি দিলীপবাবুকে শুধু প্রশ্ন করছি, এর উত্তরটা যদি দিলীপদা আপনি একটু দিয়ে দেন, তাহলে মানুষের কাছে একটু পরিষ্কার হয় যে কি আপনার মনের মধ্যে এত কষ্ট। আমরা উপলব্ধি করি রাজনৈতিক কর্মী হিসেবে, আপনার মনের কষ্টটা আমরা বুঝি যে আপনাদের হাতে গড়া দলটা আজ বেহাত হয়ে গেছে। এই আদি বিজেপি এবং নব বিজেপির লড়াই আমরা বুঝি আপনার যন্ত্রণাটা। আমরা সমবেদনা রইল আমার তরফ থেকে, রাজনৈতিক সমবেদনা। তাহলে আজকে ওই যে বলছি যে সেই সত্যজিৎ রায় হীরক রাজার দেশের গল্প, যে সেটা যে এই যে ব্রেন ওয়াশ করো, তা সারা ভারতবর্ষের মানুষের ব্রেন ওয়াশ তো শুরু হচ্ছে আগামী 22 তারিখ থেকে। ধর্ম, চাকরি দেওয়ার প্রয়োজন নেই মানুষকে, ভুল হোক ঠিক হোক, মমতা ব্যানার্জির সরকার চাকরি দিয়েছে। আর দিলীপবাবু আপনাদের সরকার কমিটমেন্ট ছিল 2014 সালে নরেন্দ্র মোদীর, বছরে 2 কোটি বেকারের চাকরি। 10 বছর অতিক্রান্ত, 2024 সাল 20 কোটি বেকারের চাকরি হওয়া উচিত ছিল। একটু তালিকাটা কাল সকালে এবিপি আনন্দকে পাঠিয়ে দেবেন, আমরা এবিপি আনন্দর মাধ্যমে দেখে নেব কজনের চাকরি হয়েছে, পশ্চিমবাংলা থেকে কজনের চাকরি হয়েছে, আমরা দেখতে চাই। তাহলে নরেন্দ্র মোদীর চাকরি দেওয়ার জন্য কেউ প্রশ্ন করবে না, নরেন্দ্র মোদীকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না কেন ইন্ডাস্ট্রি হয়নি ভারতবর্ষে। নরেন্দ্র মোদীকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না 45 বছরে হাইয়েস্ট বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া লাস্ট 45 ইয়ার্সে হাইয়েস্ট। মুদ্রাস্ফীতি মাত্রা ছাড়া। গ্যাসের সিলিন্ডার যেদিন ক্ষমতায় এসেছিলেন 2014 সালে, গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 410 টাকা, 410 রুপিস। আজকে কত? দিলীপদা উত্তরটা দিয়ে দেবেন, মানুষ বিচার করবে। তার কারণ হচ্ছে না জওহরলাল নেহেরু করে, আপনি তাহলে লর্ড মাউন্টব্যাটেনে চলে যান না, আরো এগোন না, লর্ড ক্লাইভ থেকে শুরু করুন, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হয়। থামছেন কেন? তারও আগে চলে যান, শাহজাহানকে ধরুন, এসব কিছু বলছিলেন তন্ময় বাবু টাবু। যেটা আমার শেষ বক্তব্য, সুমনবাবু বারবার বেল বাজাচ্ছেন, আমি আর সময় নেব না, তার কারণে অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে জমা বেঁধে আছে। মানুষকে ধর্মের আফিম খাইয়ে, আবার বলছি কথাটা, মানুষকে ধর্মের আফিম খাইয়ে কতদিন ভুলিয়ে রাখবেন? আমার কথা নয়, আমার কথা নয়, কমরেড মাও সেতুংয়ের কথা, যে ধর্ম তো আফিম। সুজাত বাবু কার কথা যদি আমার ভুলে একটু বলে দিন? সুজাতদা, কার্ল মার্কসের কথা, বিখ্যাত দার্শনিক। শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, জয় করার আছে সারা দুনিয়াটা, সেই কার্ল মার্কসের কথা। তো ঘটনা হচ্ছে যেটা, তাহলে আজকে তো নবভাবে সেটা এস্টাবলিশড হচ্ছে পশ্চিমবাংলার বুকে, ভারতবর্ষের বুকে, তাই নয় কি? তাহলে শেষটা কি দাঁড়ালো?
শেষটা যেটা দাঁড়ালো, মানুষ কিন্তু শেষ কথা বলবে। মানুষ অপেক্ষায় আছে এপ্রিল মাসের, যে অনেক ধোঁকা দিয়েছ, রাম মন্দিরের নাম করে কিন্তু শুধুমাত্র নির্বাচনে জেতা যাবে না, সিবিআই ইডির জুজু দেখিয়ে ভারতবর্ষের নির্বাচন কিন্তু আর তোমরা অতিক্রম করতে পারবে না। তাই তো বোধহয় মোদী সাহেবেরও ভয় হচ্ছে, তাই তিনি মাঝে মধ্যে বলছেন না, ওয়ান নেশন ওয়ান ভোট, একটাই দেশ সুতরাং একটাই ভোট, ঠিক আমেরিকান স্টাইল। তাহলে সেই আমেরিকান ডেমোক্রেসি কি ভারতবর্ষের বুকে আসবে? ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসি ছেড়ে? আমি আর তার মধ্যে যাচ্ছি না, শুধু বলে দিচ্ছি যেদিন ব্যালট বাক্সটা পশ্চিমবাংলায় খোলা হবে, গণনা শুরু হবে, সেদিন কিন্তু একটাই আওয়াজ ধ্বনি থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরবে, দিল্লির অপদার্থের সরকার আর নেই দরকার, ঠাঁই নেই ঠাঁই নেই, রব উঠবে বাংলার বুকে, সারা ভারতবর্ষের বুকে। আর আমি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের একটা ক্যাপশন দিয়ে শুরু করেছিলাম, সেই আরেকটা ক্যাপশন দিয়ে শুরু করব। শেষ দৃশ্যটা মনে করুন, তাই হবে কিন্তু, নরেন্দ্র মোদী স্ট্যাচু হবে আর সমস্ত বাংলার মানুষ দড়ি ধরে টান মারবে, আর একটাই স্লোগান উঠবে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দিলীপবাবু ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বয়স্কদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সমিতদা। সমিতদা অনেকগুলো কথা বলেছেন, আমি পরপর যাব। এক হচ্ছে, হ্যাঁ ঠিকই তো, সিবিআই এবং ইডি তো গঠনগতভাবে কেন্দ্রের যন্ত্র, ঠিক যেমন রাজ্যের যন্ত্র হচ্ছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডি। এ তো গঠনগতভাবে, আমি কাগজপত্র এনেছি দেখাবো। আচ্ছা, সমিতদা মনে করিয়ে দিয়েছেন, সঠিকভাবেই করেছেন, যে বাম আমলে রেশন দোকানকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ, গুলি, আগুন, একাধিক রেশন ডিলার নিগৃহীত, তার প্রেক্ষিতে একাধিক দিন পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সব হয়েছে। যেটা সমিতদা বললেন না, সম্ভবত ভুলে গেলেন, সেটা হচ্ছে এই বাকিবুর রহমান এবং তার ভুয়ো অ্যাকাউন্ট এবং কুইন্টাল প্রতি টাকার হিসেব, যার ক্ষেত্রে কলকাতা শহরের 2টো থানা এবং জেলার 3টে থানা এফআইআর এবং তদন্ত করেও ওই চুনোপুটিদের গ্রেফতার অবধি গিয়ে আটকে গেছিল। তারপরে কিন্তু রাজ্যের যন্ত্র আর এগোতে পারেনি। সমিতদা প্রশ্ন তুললেন যে জিন্দাল পালিয়ে গেলেন কার জন্য, আমার পরবর্তী প্রশ্ন থাকবে টাটারা পালিয়ে গেলেন কার জন্য, সে প্রশ্ন ভিন্ন। কিন্তু ধর্মের রাফিংয়ের কথা সমিতদা যথার্থভাবেই বলেছেন, কার্ল মার্ক্সকে কোটও করলেন। 22 তারিখ রাম মন্দির তৈরিকে তীব্র কটাক্ষ করেছেন সমিতদা, কিন্তু এই গতকাল দেখছিলাম এবিপি আনন্দেই যে মেদিনীপুরে রাম মন্দির তৈরি করলো পুরসভা, জুন মালিয়া উদ্বোধন করলেন। আবার এপ্রিল মাসে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেগুলো তাহলে ওই আফিমের সঙ্গে যুক্ত নয়, যুক্ত কি, আমার প্রশ্ন রইল। তবে সমিতদা রাজনীতির পুরনো লোক, অনেক ইতিহাসের সাক্ষী। সমিতদার নিশ্চয়ই পড়া আছে এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002, যার ওপর ভিত্তি করে আমি মূল প্রসঙ্গে এইবার আসছি, যে ইডি সংস্থাটা গড়ে উঠেছে। এই 48 পাতায় বা ইডির কোনো গঠনতন্ত্রে কিন্তু বলা হয়নি যে কোথাও কোনো রেডে যেতে গেলে ইডিকে স্থানীয় পুলিশকে জানিয়ে যেতে হবে, বরঞ্চ জানতে পারার পর আইনত স্থানীয় পুলিশের দায়িত্ব যে ইডি যাতে তাদের কাজটা সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য যাবতীয় সাহায্য করা। আমরা সবাই জানি যে সন্দেশখালির দিনই সকাল 8:46 মেল করে এবং বিকেল 4টের সময় এসপিকে ফোন করে জানানো সত্ত্বেও, পুলিশ চাওয়া সত্ত্বেও, রাত 11:30টার সময় শঙ্করাড্ডের বাড়ি থেকে বেরোতে গিয়ে ইডিকে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হতে হয়। দুর্ভাগ্য। এবার প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে একটা উদাহরণ দিই। 2021 নভেম্বর মাস, অনলাইন চাইল্ড পর্নোগ্রাফি রুখতে উড়িষ্যার ঢেঙ্কানালে এক ব্যক্তির বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। রীতিমতো লোহার রড, লাঠি নিয়ে সিবিআই অফিসারদের ঘিরে ধরে দুষ্কৃতীরা। কোনো আগাম খবর পেয়ে এমনটা নয়, ঘটনার কথা জানা মাত্র সেখানে ছুটে চলে যায় নবীন পট্টনায়ক সরকারের বিশাল পুলিশ বাহিনী। উন্মত্ত দুষ্কৃতী বাহিনীর সামনে রীতিমতো ঢাল হয়ে দাঁড়িয়ে উড়িষ্যার পুলিশ সেদিন একজন সিবিআই অফিসারের গায়েও আঁচড়টুকু লাগতে দেয়নি। এখন কথা হলো যে ভারত ভ্রমণে বেরোলে আমরা ভালো উদাহরণগুলো নেব না কেন? তুমি অধম হইলে আমি উত্তম না হইব কেন? যাই হোক, আমার পরের বক্তা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নমস্কার, শুভ মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা, আগাম 26 জানুয়ারির শুভেচ্ছা জানিয়ে রাখি। আমার পূর্ববর্তী দুজন বক্তা খুবই দুধের রাজনীতিবিদ, আমি তো তাদের কাছে শিশু। যত অপরাধ করার পরে এখন তপস্যা করছেন, বকধার্মিক হয়েছেন। কে কত খুন করে, কে 40,000, কে 50,000 খুন করে এখন প্রশ্ন করা আছে, একে অন্যকে প্রশ্ন করছেন। আমার তো মজা লাগলো, সমীরদা আমার পুরনো বন্ধু আমাকে প্রশ্ন করছেন এইটা ওটা। সমীরদা,
যে পার্টির এমএলএ জেলে, যে পার্টির মন্ত্রী জেলে, নেতা জেলে, যে পার্টির এমপি টাকা নেওয়ার জন্য পদ চলে যায়, সেই পার্টির নেতার প্রশ্ন করার অধিকার থাকে না। লোকে তাকে প্রশ্ন করে, তার দায়িত্ব হচ্ছে লোককে উত্তর দেওয়া। সে অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন অনেকদিন আগে। দুর্ভাগ্য আমাদের, যারা কথায় কথায় বাঙালি বলে। কমিউনিস্ট ছিলেন ওরা, কিন্তু তারাও বাঙালি দেখাতেন। এখন যাদের কোনো নীতি নেই, তারাও বাঙালি দেখান। আমি প্রশ্ন করতে চাই, বাঙালি কি অপরাধ করেছিল? সকালবেলা পেপার খুললে দুর্নীতির খবর পড়বে, দুর্নীতি নেতাদের ছবি দেখবে। সন্ধ্যাবেলা বাড়ি এসে টিভিটা খুললে সেই চোরেদের মুখ দেখবে, দুর্নীতির খবর শুনবে। বাড়িতে যন্ত্রের কথা বলছেন? আমার ছোটবেলার কথা মনে আছে, গ্রামে ছিলাম, জঙ্গলমহলে, গরিব এলাকা, লাখ টাকার প্রশ্ন শুনিনি আমরা। কেউ লাখপতি হলে বিরাট ব্যাপার ছিল। পরে কোটিপতি হলো বাঙালি, তাও আমাদের দুঃখ ছিল, বাঙালি কোটিপতি হয় না, চাকরিজীবী হয়। ওই অবাঙালি ব্যবসারেই কোটি কোটি টাকার মালিক হয়। আজ সেই অভিমান আমরা বলতে পারি, বাঙালির বাড়িতেও টাকা গোনার জন্য অফিস আসে, যন্ত্র আসে। বাঙালির বাড়িতেও কোটি কোটি টাকা আসে, কোটি নয় 600 কোটি টাকা আসে, হাজার হাজার কোটি টাকা আসে। তন্ময়দা বলল হয়, এটা বোধহয় বিবর্তন বাঙালির এখানে পৌঁছেছে। সেই জন্য বাঙালির বাড়িতে গেলে আমরা আগে কারো বাড়িতে ঢুকলে প্রথম দেখতাম একটা লাইব্রেরি, কিছু বইপত্র আছে আলমারির মধ্যে। এখন সেই বাঙালির বাড়িতে আলমারি টাকা বেরোচ্ছে, খাটের নিচে, আলমারির উপরে, বেডের নিচে টাকা। একটা মেশিনে হচ্ছে না, দুটো মেশিনে হচ্ছে না, একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না, টাকা গোনাই শেষ হচ্ছে না। তিনি আবার শিক্ষামন্ত্রী। যে বাঙালি শিক্ষামন্ত্রী এই অপরাধে জেলে যান, যে বাঙালি খাদ্যমন্ত্রী লোকের রেশন চুরি করে জেলে যায়, সে বাঙালির অভিমান করার সুযোগ আছে আর নিজেকে বাঙালি বলার অধিকার আছে আর বাঙালির নাম করে মোদিজির বিরুদ্ধে আন্দোলন করার অধিকার আছে আর? আজ দুঃখের বিষয়, বাঙালি বলতে গেলে আগে বিদ্যাসাগরের নাম আসতো, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্রের নাম আসতো দেশের বাইরে, পশ্চিমবাংলার বাইরে যেখানে গেলে। এখন বাংলার কথা বললে, আচ্ছা পার্থবাবু হ্যাঁ, কেষ্টমণ্ডল আপকে ওহাঁ কা হ্যাঁ না, লজ্জা করে বাঙালি হিসেবে পরিচয় দিতে। দুর্ভাগ্য আমাদের। আর এর সবচেয়ে অবদান বড় কার? যিনি সবচেয়ে বাঙালি বাঙালি করেন, মুখ্যমন্ত্রী আমাদের। আমার বলতে বাধ্য হচ্ছি আমি, আমাদের মুখ্যমন্ত্রীর অনেক অবদান আছে, হয়তো সেটা ওনারা বলবেন, কিন্তু সবচেয়ে বড় অবদান তিনি মাগুর মাছের ব্যবসায়ীকে কোটিপতি করেছেন। যে মুরগি কাটতো তাকে কয়েকশো কোটি টাকার মালিক করেছেন। যে ডেলিভারি বয় ছিল শত শত কোটি টাকার মালিক হয়েছে। এত বড় এক্সপোজার কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, মোদিজিও দিতে পারেনি। এটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন, মমতা ব্যানার্জি। তাই সে তার ডিসি হোক বা পুলিশ অফিসার হোক, যে অপরাধী, যার বাড়িতে সিবিআই গিয়েছিল, 12 জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল, কেন তাকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয়েছিল, এবং মমতা ব্যানার্জি এসে ধর্ণা দিয়েছিলেন তার বিরুদ্ধে। লজ্জা করেন একজন মুখ্যমন্ত্রী একজন দোষীকে, একজন দাগী অফিসারকে বাঁচাবার জন্য আপনি ধর্ণা দেন? যার এমপি জেলে গেলে তিনি পদযাত্রা করেন, বিক্ষোভ করেন। যার নেতা মন্ত্রী জেলে গেলে তার পার্টির লোকেরা রাস্তায় নেমে যায়। কিসের জন্য? জনবিস্ফোরণ, বিক্ষোভ। আর বাঙালি কি দেখবে? খুবই দুঃখের বিষয়। বাঙালির চর্চার বিষয় কি থাকতো আগে? কফি হাউস থেকে সাধারণ পাড়ার চায়ের দোকান। আমরা সংস্কৃতি মনস্ক, নাটক, যাত্রা, সিনেমা, ক্রিকেট, ফুটবল, তাই তো আলোচনা হতো। আজ শুরু থেকে দুর্নীতির খবর। কোন নেতা কার বাড়িতে আজকে ইডি গেছে, কার বাড়িতে সিবিআই গেছে, কে ধরা পড়লো, কার বাড়িতে কত টাকা বেরিয়েছে। বলছে জানি 25 লাখ, বল তুই জানিস না 30 লাখ হয়ে গেছে। আমি বলছি আরে সকালবেলা 50 লাখ বেরোলো। এটা কি বাঙালির চর্চার বিষয় হওয়া উচিত? বিশ্বজনীন বাঙালি, সত্যজিতের নাম নেবো, অমুকের নাম নেবো, রবীন্দ্রনাথের নাম নেবো। আর কারা নিচ্ছেন? জেলের অপেক্ষায় আছেন। আর কারা আজকে নেতা হয়েছে? মাগুর মাছের ব্যবসায়ী, যে মুরগি কাটে, যে ডেলিভারি বয়, আরও কি কি আপনারা ভালো জানেন। তারা আজকে বাঙালির সামনে আছে, তাদের বাঁচাবার জন্য জনবিস্ফোরণ হচ্ছে। পুলিশ দৌড়ে যাচ্ছে, পুলিশ তাদেরকে আঁচলের তলায় লুকিয়ে রেখেছে যাতে ধরতে না পারে। একজন অফিসারের বাড়িতে গেছিল পুলিশ, সিবিআই, তাদেরকে অ্যারেস্ট করে সেই অফিসারকে 10 দিন না কত আন্ডারগ্রাউন্ড রাখা হয়েছিল, তাকে সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হলো। আর একজন অপরাধী, যে ইন্টারন্যাশনাল অপরাধী, বাংলাদেশের সঙ্গে যাতায়াত, মাফিয়াগিরি, সোনা, গরু থেকে ড্রাগ, সব কিছুর সঙ্গে যুক্ত, ওপাশ থেকে হাজার হাজার রোহিঙ্গাকে নিয়ে আসা, অনুপ্রবেশকারীকে নিয়ে আসা, ভোটার বানানো, সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া, যারা এই দেশের সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট, সে হচ্ছে শাহজাহান শেখ। সবার মুখে মুখে তার নাম, 7 দিন ধরে তার চর্চা হচ্ছে টিভিতে, মিডিয়াতে। বাঙালি গর্বই বটে। তাকে কে বানিয়েছে? মমতা ব্যানার্জি এবং তার পার্টি এরকম নেতা বানিয়েছে। যারা নিকৃষ্ট অপরাধী, তারা সর্বোৎকৃষ্ট নেতা আজকে। তারা অপরাধ, তারা ভোট করায়, তারা পার্টির জন্য টাকা তুলে দেয়,
তারা বিরোধীদের পিটিয়ে ঠান্ডা করে। ওই সন্দেশখালিতে আমার 4 জন কর্মীকে 2 বছর 2.5 বছর খুন করা হয়েছিল, 2 জনের বডি এখনো পাওয়া যায়নি। সেই সময় আমি পার হয়ে ওখানে গেছিলাম, সভা করে এসেছিলাম। আমি বলেছিলাম কত মায়ের দুধ খেয়েছিস আয়। পুলিশ তার গায়ে হাত দেয়নি, কাউকে অ্যারেস্ট করেনি। গত বছর, আগের বছর আমফান ঝড়ের পরে আমাদের কেন্দ্রের 2 জন মন্ত্রী দেবশ্রী রায় আর বাবুল সুপ্রিয় গেছিলেন ত্রাণ নিয়ে সন্দেশখালিতে। মহিলারা, পুরুষ, এই যারা সেদিন ইডিকে পিটিয়েছে সেই লোকেরা জেটিতে দাঁড়িয়েছিল ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, খুন্তি নিয়ে, নামতে দেয়নি মন্ত্রীদের ত্রাণ সামগ্রী নিয়ে। কি গৌরবের বিষয়! এরা টিএমসির গৌরব, আজকে এরা বাংলার গৌরব। এদের গায়ে হাত দেওয়া যাবে না, তাহলে ইডির মাথা ফাটিয়ে দেব। আচ্ছা বলুন তো, এই যে অভিযান চলছে কোথায় কোথায় বিজেপি, কোথায় কোথায় মোদি, আচ্ছা কোথায় বিজেপি তদন্ত করিয়েছে একটা বলুন তো? কোথায় মোদি করিয়েছে সিবিআই ইডি পাঠিয়েছে কারো বাড়িতে? এখানকার মানুষ যারা আত্মগ্লানিতে ভুগছেন এইসব অপরাধ দেখে, যারা বঞ্চিত শোষিত, যাদের টাকা পয়সা নিয়ে নিয়েছে চাকরির নামে, তারা কোর্টে গেছে, তারা বাঙালি। কোর্টে যারা বিচারক সংযোগ বসত দুজনের চর্চা হচ্ছে, তারা দুজনে বাঙালি। তো মোদি কোথার থেকে এলো? কেন মোদিকে গালাগালি দেওয়া হচ্ছে? লোককে ফেউ দেখানো হচ্ছে নাকি এই মোদি এসে গেল। আরে মোদি তো আসবেই। 24-এর কথা বলছিলেন, বাবা 24-এর বক্স খুললে সরকার হাটাও বেরোবে আওয়াজ নাকি জয় শ্রীরাম বেরোবে, সে তো 26-এর পরে দেখবো আমরা। মে মাস শেষ হবে, তখন গোনা হবে, দেখা গেল জয় শ্রীরামই বেরোচ্ছে আওয়াজ, কারণ 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমার বন্ধু তন্ময়দা অভ্যাসবশত কিছু ভুল তথ্য দিয়েছেন, প্রত্যেকবারেই দেন। শঙ্করাচার্য নাকি যাবেন বলেছে। আরে আপনাদের সঙ্গে শঙ্করাচার্য কি সম্পর্ক? আপনাদের ধর্মেও নেই, জিরাপেও নেই, আপনাদের বলার কি অধিকার আছে? তবু তো কজন নেমন্তন্ন পেয়েছেন, মুখ নেই। যারা বলতেন যে মন্দির ওই বানায়েঙ্গে, তারিখ নেই বাতায়েঙ্গে, মন্দির হবে না, ধোকা দেওয়া হচ্ছে, তাদেরকেও নেমন্তন্ন দেওয়া হয়েছে। মন্দির হয়েছে, কেমন হয়েছে দেখে আসুন। আমি জানি আপনারা যে পাপ করেছেন রামের দর্শন করতে পারবেন না, ভগবান সে সুযোগ দেবেন আপনাদের, কিন্তু তাও আমরা ডেকেছি যারা আয়োজকরা, যে দেখুন মন্দির হয়েছে এবং অযোধ্যাতেই হয়েছে। আমার খুব কষ্ট লাগে, আমাকে ডাকেন, আমি যাই না, কারণ দুর্নীতি নিয়ে চর্চা করতে গেলে আমাদেরও খারাপ লাগে। এটা আমাদের সংস্কৃতি, দুর্নীতি বাঙালি সংস্কৃতি হতে পারে না, এটা আমাদের জীবন হয়ে গেছে আজকে। ইডি, সিবিআই, দুর্নীতি, কোর্ট কাচারি, এটা হচ্ছে বাঙালির জীবনসঙ্গী। এটাও মমতা ব্যানার্জির অবদান, এর আগে কোনো মুখ্যমন্ত্রী দিতে পারেনি। আমি অবাক হয়ে যাচ্ছি, এই দুর্নীতি থেকে বাঁচার জন্য কাউকে টার্গেট করতে হবে, মোদিকে করা হচ্ছে, কেন্দ্র সরকার করা হচ্ছে, ইডিকে করা হচ্ছে, সিবিআইকে করা হচ্ছে। শুধু তাই নয়, আদালতের বিচারপতিরা, একজনের কেউ নেই আগে পিছিয়ে, তাকে টার্গেট করা যাচ্ছে না। একজনের পরিবার আছে, তার স্বামীকে পর্যন্ত নোটিশ পাঠিয়ে ধরে নিয়ে আসা হচ্ছে, কারণ মুখ বন্ধ করো, নাহলে মুশকিল করে দেবো। কাদের রাজত্ব চলছে? কাকে ভোট দিয়ে জিতেছেন আপনারা? চিন্তার বিষয়। এ নিয়ে এই রাজনীতি কতদিন চলা উচিত? এর সমাধান কি? আমার তো মনে হয় সমাধান একটাই আছে, বিসর্জন। সসম্মানে বিসর্জন করতে হবে, কারণ যার আপাদমস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে, যাদের পলিসি হচ্ছে দুর্নীতি। একটা সরকারের পলিসি হতে পারে দুর্নীতি, একটা সরকারের পলিসি হতে পারে হিংসা নির্বাচনে জেতার জন্য। রাজনীতি করতে হলে অনেক কিছু করতে হয়, আমরা জানি, সবাই কম বেশি করে, কিন্তু এটা যদি পলিসি হতে পারে, সরকার মুখ্যমন্ত্রী এটাকে সাপোর্ট করে, সেই সরকারের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? এটাও ঠিক, যাকে আমরা গালাগালি দিচ্ছেন সেই নরেন্দ্র মোদীও 10 বছর প্রধানমন্ত্রী থাকলেন দেশে। একাধিক রাজ্যে আমাদের ক্ষমতায় আছে বিজেপি, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর হতে গেল, আর যত দিন যাচ্ছে বেশি ভোট পাচ্ছে। একটা বুথে কেউ রিগিং করেছে বলতে পারো না, ইট পড়ে না, একটা ঢিল মারে না, কাউকে ধমকায় না যে ভোট দিতে যাবি না। কিন্তু এই 10 বছরে একাধিক রাজ্যে কোনো মন্ত্রী, কোনো নেতা, কাউকে কেউ বলতে পেরেছে যে এই লোকটা দুর্নীতি করেছে? কোনো নেতা মন্ত্রী আমাদের জেলে আছে, কেউ বলতে পেরেছে? আরে আপনারা তো কাউকে ছাড়েন না। রাফেল নিয়ে কত চিৎকার, পার্লামেন্ট বন্ধ হলো। প্যাগেসাস নিয়ে 1 মাস বন্ধ হয়ে গেল। আমি তো দেখছি 5 বছর আপনাদের নাটক, পার্লামেন্ট বন্ধ করা ছাড়া কিছু করতে পারেন না আপনারা, কারণ ভোট হলে হারিয়ে দেয় লোকে। জ্বর, নাটান, কোদন সব পার্লামেন্টেই হয়। এবারে নতুন আড়ানি করে পার্লামেন্ট বন্ধ করলেন। এখানে ডেকে নিয়ে আসবেন গৌতমজি চায় পিজিয়ে, পানি পিজিয়ে দিদিমণি তাকে ডেকে খাওয়াবেন, আর ওখানে আপনাদের এমপি অন্যের টাকা নিয়ে আড়ানি বলবেন। আশ্চর্য রাজনীতি আপনাদের, কত বোকা বানায় বাঙালিকে। তো যারা এই প্যাগাসাস, এই আড়ানি, এই রাফেল নিয়ে পার্লামেন্ট বন্ধ করে, তুলকালাম করে দেয়, তারা কেন বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে জেলে যায় না? আর এই সমস্ত কোর্টে গেছিল, এগুলো রাফাল থেকে আরম্ভ করে সব ওখানে টাই ফিস হয়ে গেছে, সমস্ত প্রমাণ হয়ে গেছে চক্রান্ত, এটা মিথ্যাচার। কোর্ট বলেছে। আপনি কোর্ট মানবেন না, আপনি সংবিধান মানবেন না, আপনি পার্লামেন্ট মানবেন না, আপনি রীতিনীতি মানবেন না, কিন্তু রাজনীতি করবেন, জিতবেন, গলা জোর করবেন।
গণতন্ত্র মানে এই নয় মানুষ আপনাকে জিতিয়ে দিলে আপনি সব কিছু করতে পারেন। আপনি আলাদা পার্লামেন্ট চাইবেন, রাজ্যের জন্য আলাদা সংবিধান চাইবেন, আলাদা সঙ্গীত চাইবেন, আলাদা পতাকাও চাইতে পারেন। যদি কাশ্মীর চাইতে পারে, বাংলা কেন চাইবে না? আমরা তো বুদ্ধিতে অনেক এগিয়ে আছি, আমরা অনেক বেশি লড়াই করেছি স্বাধীনতা সংগ্রামে, আমাদের একটু অধিকার আছে আলাদা হওয়ার। যদি লড়াই করে বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, পশ্চিম বাংলাদেশ কেন হবে না পশ্চিমবঙ্গ? আর সেই দিকে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার বোধহয় স্বপ্ন আছে, সেই জন্য এইসব নাটক হচ্ছে। তারপরে বলা হচ্ছে না বাঙালিকে একটু টুপি পরাবে, বাঙালিকে একটু টুপি পরাতে পারবে না। বাঙালি যে সিপিএম 34 বছরের নিরঙ্কুশ রাজত্ব করে এর চেয়ে বড় অপরাধ করেছিল, তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। বাকি তো ঝড় এলে কি হয়, অনেক সময় ঘাস পাতা উড়ে গিয়ে ঠাকুরের মাথায় পড়ে যায়। সকালবেলা মায়েরা আসেন, ঝাড়ু মারেন, নিয়ে নর্দমায় ফেলে দেন। তো ঝড় অনেক সময় আসে, ঝড়ে সব ভালো জিনিস আছে এরকম নয়। ঠাকুরের মাথায় খড়কুটো ঘাস পড়েছে, যথা সময় ঝাড়ু হবে নর্দমায় যাবে। ইতিহাস চলতে থাকে, সমাজ চলতে থাকে, পরিবর্তন আসতে থাকে। গণতন্ত্র মানে এই নয় আপনি জিতে গিয়ে যা ইচ্ছা করতে পারেন। সেই জন্য বাঙালিকে সুড়সুড়ি দিয়ে আপনি অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে রাজত্ব করে বেশি দিন চালানো হবে না। যদি শাহজাহান শেখে, ভাদু শেখের মতো লোকেরা হয়, বা তপন শুকুরের মতো লোকেরা এখানে নেতাগিরি করে, লোককে চমকায়, গণতন্ত্রে গলা টিপে দেয়, তার পরিণাম দিতে হবে। আজ যেমন আমার বন্ধু তন্ময়দার না তো উপরে আছে না তো নিচে আছে। যারা 36টা এমপি ছিল আজকে জিরো, আমরা 30 না, আমরা 230, ওরা 30, আজকে জিরো। আর কি শেখাবে ইতিহাস? এর চেয়ে মৃত্যু কি হতে পারে? রাজনৈতিক মৃত্যু হয়েছে। অতএব ঘুঁটে পুড়ে আর গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আসে। সেই জন্য ঘুঁটে পুড়ছিল, গোবর হাসছে। দেখুন সেই গোবরের কপালে কি লেখা আছে। জয় শ্রীরাম। ধন্যবাদ দিলীপদা। দিলীপদা এজেন্সির কথা বলছিলেন। হ্যাঁ ঠিকই তো, বিরোধীদের দুর্নীতি নিয়ে দেশ জুড়ে চর্চা। কারণ আমি দেখছিলাম পরিসংখ্যান বলছে যে ইডি এই মুহূর্তে 121 জন রাজনীতিবিদের বিরুদ্ধে তদন্ত করছে, তার মধ্যে 115 জনই তো বিরোধী দলের। এখন কথা হচ্ছে, ঠিক যেভাবে রাজ্যের সিআইডি বা রাজ্য পুলিশ এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তদন্ত করে না, সেরকম দিল্লির এজেন্সির ক্ষেত্রেও কি একই নিয়ম? দিলীপদা বলেছেন তৃণমূল কংগ্রেসকে সসম্মানে বিসর্জন দিতে হবে। আর মুশকিল হচ্ছে, দিলীপদা যাদের তৃণমূলের গৌরব বললেন, তাদেরই যোগদান মেলা করে বিজেপি দলে নিয়ে নেয়। কেন এটা বললাম, এটা ওই স্বপন কুমারের মতো একটু সরিয়ে রাখলাম, আলোচনা একটু এগোক, তারপরে একেবারে হাতে গরম উদাহরণ দেব। আমি দিলীপদাকে শুধু মনে করিয়ে দেব যে 2010 সালে জুলাই মাসে কে যেন বলেছিলেন, কোট আনকোট, আমাকে ভয় দেখানো ছেড়ে দিন, সিবিআইকে দিয়ে পলিটিক্যাল গেম খেলে কোনো লাভ হবে না। আবার তিনি 2013 সালে বলছেন, সিবিআই হলো কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। বছরের পর বছর এইভাবেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বারবার নানা ভাষায় ষড়যন্ত্রের হাতিয়ার বলেছেন প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী। 2014 সালের ভোটের প্রচারে যিনি প্রশ্ন তুলেছিলেন যে সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাগুলোর মধ্যেই এত কলহ আর মতপার্থক্য কেন, তার আমলেই সিবিআই দফতরে রাকেশ আস্তানা বনাম অলোক বর্মা যুযুধান সেই লড়াই আমরা দেখলাম। অর্থাৎ ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকার সময় বারবার সিবিআই তদন্তের দাবি জানাতেন, অথচ ক্ষমতায় এসে বারবার কোর্টে চলে যান সিবিআই তদন্ত রুখতে, সেরকম নরেন্দ্র মোদীও বিরোধী থাকাকালীন যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর সমালোচনা করতেন, এখন তার চোখে সেই এজেন্সিগুলোর সততার প্রতীক, দুর্নীতির বিরুদ্ধে একমাত্র পাহারাদার। যাই হোক, আমার পরের বক্তা যিনি, তার কাছে আমার বিশেষ কৌতূহল থাকবে যে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা হিসেবে তিনি যখন সেই 1997 সালে তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়ি একেবারে আধা সেনা রাজ্য পুলিশ দিয়ে ঘিরে ফেলেছিলেন, আর লালু প্রসাদ যাদব তো শুধু মুখ্যমন্ত্রী নন, শেখ শাহজাহানের থেকে অনেক বড় জাতীয় নেতা ছিলেন, তখন উপেন বিশ্বাসকে ঠিক কী ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। আর তার সঙ্গে উপেনদা যদি একটু যোগ করে দেন যে হঠাৎ একবার স্বয়ং লালু প্রসাদ যাদব কীভাবে বিশ্বাস দাদা বলে শটান তাকে ফোন করে দিয়েছিলেন, তাহলে নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে আমি এবং আমার দর্শকরা আরেকবার সমৃদ্ধ হতাম। আমার পরের বক্তা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর উপেন বিশ্বাস। প্রণাম। আমি গতকালকে আমাদের স্নেহের ভাই সুমন যেটা কবিতার মতো লিখেছে সেটা পাই। আমি অনেক দিন ধরে ওর এই সমস্ত যুক্তিতর্কের কাগজগুলো আমি রেখে দেই যে কি কি প্রশ্নকে কি করেছে, কিন্তু আমি এইটা পড়ে আমার মনে হলো
যে এ অপূর্ব বলিউডের স্ক্রিপ্ট, স্নেহের ভাই সুমনকে অভিনন্দন। বম্বে থেকে ডাক আসলো বলে বেশি দেরি নেই। আমার মনে হয় সুমনের 4টি লাইন দিয়ে বঙ্গের প্রকৃত অবস্থার সব ছবি আমাদের চোখের সামনে। আমি কয়েকজনের বক্তৃতা শুনলাম, কিন্তু সুমন যা লিখেছে এখানে তার মধ্যে কেউ নেই। এ লোক এই করতে পারে নাই, এই করতে পারে নাই, আমার সঙ্গে এই হয়েছে, তোমার সঙ্গে এই হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু চেষ্টা করব যে সুমন যে 4টে পংক্তি লিখেছে তার মধ্যেই আমি ঢুকে থাকব। আর ও যে লালু প্রসাদ যাদবের একটা কথা ও আমাকে প্রশ্নই করে রেখেছে, তো আমার সেইটার একটু প্রথমেও এক লাইন বলে দেই। বড় মজার কথা, দেখুন আমরা যখন তদন্ত করি না, এটা খুব ডাল প্রসেস, বুঝলে সুমন। এই একসঙ্গে কিছু করা যায় না। তোমরা ওদিক থেকে তাড়া দিতে থাকো, এই পলিটিক্সওয়ালারা তাড়া দিতে থাকে, আর কিন্তু কি হয়, একটা তদন্ত করতে গেলে আর একটা বেরোয়, আর একটা ডালপালা বেরোয়। দেখো প্রথমে এখন কোথায় এখন চলে গেছে। আমরা শুরু করেছিলাম ওই প্রাইমারি স্কুল দিয়ে শুরু করেছিলাম, এখন তো করে করে এখন রেশনে চলে গেছে। এখন দেখা যাচ্ছে রেশনের মধ্যে থেকে বড় আর কোনোটা নেই। তো এইটা তো এই একটা সমস্যা যে ইনস্ট্যান্ট কফি সলিউশন হবে না, তাতে তোমরা যাই করো। এইবার আমি বলি কি, আমরা যখন ঠিক করলাম যে লালু প্রসাদকে ইন্টারোগেশন করতে হবে, তো তা নিয়ে অনেক রকমের টানাটানি হলো। আর আমি দেখুন মশাই, আপনারা যদি এটা না দেন, আমি হচ্ছে সিবিআই রিপ্রেজেন্টেটিভ, মনিটরিংয়ের সময় আমি বম্বার্ডমেন্ট হব, আমি ডিফেন্ড করতে পারবো না সিবিআইকে। আমাকে ওকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। তখন ওরা বলছি ইয়েস, তাহলে করো। আমি তখন তো ধানবাদে আছি, তখন টেলিফোন করেছি চিফ সেক্রেটারি আপনার ওই বিহারের। দেখুন আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা খুব মানে অর্থোডক্স, যে যতই যা হোক, ও পলিটিক্যালি তারা বিরোধ হোক আর যাই হোক, এখানে চিফ সেক্রেটারি আছে, ডিজি আছে, তাদের সঙ্গে আমাকে কথা বলতে হবে। তা আমি চিফ সেক্রেটারিকে টেলিফোন করেছি, তখন আমি জয়েন্ট ডাইরেক্টর। তা বললাম যে স্যার, আপনার চিফ মিনিস্টারকে, অনারেবল চিফ মিনিস্টারকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, আপনি তাকে জিজ্ঞেস করেন কবে হবে। তবে ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আইল কাম ব্যাক টু ইউ। তো উনি আবার 3-4 মিনিটের মধ্যে আবার ফিরে আসলেন। ফিরে আসে বললেন কি জানেন, যে উনি আপনার সঙ্গে নিজেই কথা বলতে চায়। সর্বনাশ হয়েছে রে। তো প্রথমেই টেলিফোনে কি বলছেন জানেন তিনি, আরে বিশ্বাস দাদা कैसे हो भाई, he has won my heart। অতএব ওই যে অনেক রকমের খবরাখবর তোমরা করছো, তার মধ্যে ধীরে ধীরে তারপরে পরে আরও 2-3 বছর ধরে তদন্ত করতে হয়েছে। প্রত্যেকটা স্টেপে আমি আজকে বলি, বোথ অফ আস বিকেম গ্রেট ফ্রেন্ডস। এবং আমি দাদা, ও আমার ভাই। এবারে বলি কি, কেন অন্যগুলো তুমি কথা বলতে দেবো না, আমি বুঝতে পেরেছি, এটা বলেই শেষ করি। এবার আলটিমেটলি ওকে তদন্ত, ওকে করতে হবে এখন इंटरोगेशन। तो हम बोला जी आप ठीक कीजिए, कहाँ होगा? बोले भाई मेरा दफ्तर में करो। और ठीक है, दफ्तर में होगा। आज के बोल धरो, आज के बोले कल के आबार टेलीफोन हमारे, अरे विश्वास दादा ये दफ्तर में सब ये सब अखबार वाले ये सब घुस जाएगा, ये खत्म कर देगा मेरे को, तो उसे मात करो। हमने ठीक है भाई, करेंगे नहीं तो क्या करेगा? बोले घर में करो, हमारा बंगलों में करो, इन लोग कोई नहीं आएगा। हमें ठीक है, वेरी गुड। आवाज 3 दिन पर टेलीफोन करे, विश्वास दादा ये सब क्या तुम लोग क्या जासूस है, इन लोग को तुम लोग से बड़ा जासूस है, ये घुस गया, अभी घुस गया घर में। हम ठीक है भाई, करो तो कहाँ करोगे? बोले ऐसा करो, वो कलकत्ता में करो।
আমরা ঠিক है कलकत्ता में। आबार पर दिन बोल विश्वास दादा एक कलकत्ता में मत करो। बोले क्यों? बोले कलकत्ता तो तुम ही राज हो, तो मेरे को तुम ही खा लोगे। भाई यार इसको ठीक करो ना। तो बोले फिर ऐसा है दिल्ली में करो। भाई करूंगा। आवाज टेलीफोन, बोले अरे तो इंटरनेशनल प्रेस है उधर यार, वो तो इंटरनेशनल खा लेगा मेरे को। उसमें भी बंद करो। एनीवे আমি এইটুকুনি বলি, কিন্তু হয় কি আপনারা দেখুন তদন্ত করি যা করি সে কি মানে অন্যায় করেছে কি ভালো করেছে, মানুষকে তাকে তো মানুষ হিসাবে আমাকে তাকে দেখতে হবে। এটা অনেক অফিসার করে না বা অনেক সময় প্রেশার পড়ে, সেটা করতে গিয়ে আমাদের অনেক রকমের ঝামেলায় পড়তে হয়। এমনকি চাকরি নিয়ে টানাটানি, জীবন নিয়ে টানাটানি এই অবস্থায় হয়েছে। তাহলে একটু অন্য কথা আসি তাহলে সুমন, আমি কথাই বলতে পারলাম না। দেখুন 5 তারিখে ইডি সিআরপি জওয়ানদের বেধড়ক মারা হয়েছে, এটা হচ্ছে প্রথম লাইন। ওর রেডে গিয়ে মার খায় এজেন্সি বাহিনী, দিস ইজ নাম্বার 1। 5 তারিখে ইডি সিআরপি জওয়ানদের বেধড়ক মারা হয়েছে, তাদের রক্ত ঝরেছে। অটোমেটিক বন্দুকধারী জওয়ানরা চাইলে কত লোকগুলো মানে বদ্ধ হতো বলা অসম্ভব। কতজন মতো কিছু ঠিক নাই। সিনেমার মতোই হয়ে যেত। ওই যে সিনেমা দেখছেন ঠাক 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 করে গুলি করে দেয়, পড়ে যায় উপর থেকে নিচে যায়, 30 জন 40 জন, ও মরে না। সিআরপি জওয়ানদের স্যালুট জানাই, স্যালুট করি। যখন দলের লোক মার খায় তখন হাতে অটোমেটিক রাইফেল থেকে গুলি না করা এক অবিশ্বাস কাহিনী। দেখুন আমার হাতে বড় একটা বন্দুক রয়েছে, আর আমি যাকে প্রোটেক্ট করব সে মার খাচ্ছে, মানে রিফ্লেক্স অ্যাকশনই কিন্তু আমার হাত চলে যাবে করে ঠাক ঠাক ঠাক। এটা কিন্তু দেখিয়েছে সুমন, এটা ইতিহাস তোমরা লিখেছো। আর একটা কথা বলি, আমি না প্রত্যেক দিন কাগজ এখনো কাটি, তোমার কাগজও কাটি আমি, তোমার কাগজও কাটি। অতএব এটা অস্বীকার করলে হবে না যে মিডিয়া, 2-1 জনের মিডিয়া দেখুন এদিক সেদিকে একটু সুইং করে, কিন্তু আপনি যদি নিজেকে তো বেছে নেই আমরা যে কোনটা পড়বো কোনটা পড়বো না, বা একই কাগজের মধ্যে একটা জিনিস পড়বো এটা পড়বো না। অতএব তারা যেভাবে এই তদন্তটাকে, যেভাবে তারা নিজেদের লাইফ রিস্ক নিয়ে তারা কাজটা করছে, আবার ভালো ভালো ছেলে, ইয়াং ছেলে যারা আসছে তারা অনেকে আমার কাছে শিখতে আসে, তাদের আমি একটু বরং বেশি পাত্তা দেই, তাদের মানতে হবে ওদিন যা ঘটেছে সম্পূর্ণ পরিকল্পিত। ইটস অ্যান অর্গানাইজড গ্যাংস্টার্স। ওরা জানতো ইডি ওখানে রেড করতে যে কোনো দিন আসবে, কেন এই সর্দার রেশন দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাকে প্রস্তুত থাকতে হবে। যে ক্ষমতাশালী পঞ্চায়েতের উচ্চ স্থানে অবস্থিত এক মন্ত্রীর ঘনিষ্ঠ, বালুর ঘনিষ্ঠ, তার লাঠিয়াল বাহিনী, তার কথা শেষ কথা ওই অঞ্চলে, তার যোগাযোগ উচ্চ স্থানে। অতএব এই হিংসা হঠাৎ জনরোষ নয়, নো, ইট ইজ নট এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, নো, তা নয়। এটাকে একেবারে ক্লিনিক্যালি করা হয়েছে। লিডার ক্ষমতাশালী, দুর্নীতিপরায়ণ ও হিংসার সর্দার, এই তিনটে জিনিস সমান। আমি প্রায় অনেক রিসার্চ করে দেখেছি যে এই তিনটে জিনিস কি করে আমাদের সমাজে, মানে এই সরকারদের মধ্যে, এই সরকার হোক যে সরকার হোক, ডেভেলপ করে গেছে। ক্ষমতা, দুর্নীতি আর বন্দুক। তাহলে আপনি ভোট পেয়ে গেছেন, ওই যারা বলছেন তারা সবাই জিতে যাবেন, এই জন্যই তো হবে। এইবার তার দ্বিতীয় শাসক শুনিয়ে চলে জনরোষ কাহিনী। এটি আরব্য রজনীর শেরাজাদকেও নিচে ফেলে দেবে, শেরাজাদও নিচে ফেলে দেবে। শাসকের চলতে থাকা জনরোষের কাহিনী রূপকথা। সুমনের কাহিনী কতটা বড় গুরুত্বপূর্ণ, এখানে আমি একটু থেমে যাই। 8 তারিখে সন্দেশখালী কাণ্ডের একদিন আগে একটি গ্রাফিক্স বানিয়েছিলাম, সুমনের স্ক্রিপ্টের সাথে কতটা মিলবে আমি জানি না। আমি যিনি
একটু বলবো যে আপনি এটা একটু দেখান। দেখুন উপরে লেখা রয়েছে বঙ্গ টেমপ্লেট। ক্ষমতা থাকতে হবে, যে ক্ষমতা আপনি জানেন যে ক্ষমতা থাকে তার দুর্নীতি হয়। যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, তারপরে দুর্নীতি, তারপরে হিংসা, এবং তার তো জয় হবেই, এবং তারা বারবার জয়ী হয়ে যায়। ওখানেও তাই হয়েছে। দিস ইজ দ্য টেমপ্লেট। এই টেমপ্লেটের কথাটা বাংলা নিয়ামক সামথিং বড় কঠিন বাংলা হয়, আমি জানি না। টেমপ্লেট বললে ঠিক আছে তো? যারা বেসিক্যালি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস যারা পড়াশোনা করছে তারা ভালো করে দেখো, ও যা বলেছে এইটা, এই কথাও বলেছে, ও কবিতায় বলেছে, আমি রিসার্চ করে বলেছি। বঙ্গ টেমপ্লেট, এই টেমপ্লেট কিন্তু একদিন হয়নি, এক বছরে হয়নি, এক যুগের বেশি সময় হয়েছে। ইট ইজ দ্য এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, সেটা ABCD যে পার্টি বলেন আপনি। ওকে, কয়েকটি প্রসঙ্গ কথা উল্লেখ করি। দেখুন, আমি সব কাগজ এখন পড়তে পারি না, নিজের কাটের থেকে কিনতে হয় তো, আগে তো সরকার দিত। তো দ্য রুল অফ মব এটাকে ডিফাইন করেছে। বলছে খালি আপনি বলবেন যে ওই কাগজের লোকেরা কিছু করে না, এই ঘটনাকে বলছে দ্য রুল অফ মব। রুল অফ মব এরা আর একবার বলেছিল যে এই স্টেটে কি হচ্ছে, এই দুর্নীতি, তার নাম দিয়েছিল কি জানেন? স্টেট অফ গ্রাফট। মানে তার মানে কি, এই রাজ্যটাই হচ্ছে গ্রাফটেড। লুক এট দ্যাট। আর একবার কি, যখন এবারও যখন রক্ত ঝরল, ব্রোকেন ব্যালট। অতএব এই যে রুল অফ মব, স্টেট গ্রাফট, ব্রোকেন ব্যালট, এটা একদিনে হয়নি। এই টেমপ্লেটটার হওয়ার ফলে দেখুন সুপ্রিম কোর্ট কি বলেছে, যে কন্ডাক্ট অফ ইলেকশনস ক্যানট বি এ লাইসেন্স টু ভায়োলেন্স। কিন্তু কি হলো সুমন, সেই লাইসেন্স টু সেই ভায়োলেন্স হলোই, এবং এই ভায়োলেন্স করবে, যে চুরি করবে সে ভায়োলেন্টও হবে, উপায় নাই। তা তো লোক দর্শক চাই, তাকে ভোটের বন্দোবস্ত করতে হয়, সে করবে। এবার আসি নেতার দুয়ারে আসে কেন্দ্রের যন্ত্র। এটা তো স্পেসিফিক। এবারে সোজা কথায় ওই লেক টাউনের কথা আসো, এই টাক গুড়ি করে লাভ নাই। লেক টাউনে কি হলো দেখেন, সেখানে এবার কি করলো, আমার যাদেরকে আমি স্যালুট করলাম, তারা হাতে লাঠি এবং লেটেস্ট যে ঢাল, সেই ঢাল তারা এখানে, এবং টিয়ার গ্যাস, সেটাও হচ্ছে লেটেস্ট ভার্সনের টিয়ার গ্যাস নিয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম বিরাট একটা বন্দুক। আর একটা কি করলো তারা, কিছু লোক আরো মানে 2-3টা সেকশন তারা আরো বেশি আসলো। তারা কি করলো, ওই আপনারা বলেন এরিয়া ডোমিনেশন, তারা নিজেরা করছে। কিন্তু এই কাজটা কার করার কথা? কাজটা করার কথা এই রাজ্যে পুলিশের। সেখানে কি করেছে দেখুন, সেখানে একজন পুলিশ অফিসার, সে নাকি থানার বড় দারোগা, সে ওখানে গিয়েছে। আমি দেখি টেলিভিশনে একটা ছোকরা তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি জন্য এসছেন? বলে আমি জানি না। বলে কে জানে? বলে উপরওয়ালা। বলে উপরওয়ালা জানে। তা আমি বলবো দেখো, এইখানে যেটা হলো, যে স্টেট গভর্নমেন্ট চিজেস টু এক্সিস্ট, তো কোথায় গেল তোমার চিজেস টু এক্সিস্ট? এখানে আনফর্চুনেটলি যে পশ্চিমবঙ্গ সরকার এখানে থাকলো, ইট ডাজ নট এক্সিস্ট। এটাও তো আমাদের গণতন্ত্রের ঠিক কথা নয়, কেন তারাই তো আমাকে প্রোটেকশন দেবে, তারাই আমার ল অ্যান্ড অর্ডার দেখবে। আর তারা যদি না দেয়, যতই তুমি ফোর্স নিয়ে আসো, যা নিয়ে আসো, সম্পূর্ণ হবে না। এইবারে রাজ্যের সাংবিধানিক কাঠামো যে ভেঙে পড়েছে, তা এখন রাজ্যপাল ঘোষণা করছে না। রাজ্যে আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় এ কথা একজন মহামান্য বিচারক বলেছেন। সৌজন্য আনন্দবাজার পত্রিকা 6 জানুয়ারি 2024, বাংলা ভাই, ওই ট্রান্সলেশনটাও তোমরাই করেছিলে, আমি সেইখান থেকে নিয়েছি। আমি বলতে চাচ্ছি কি দেখুন, যে এইবার ওর যে লাস্ট কথাটা,
লজ্জায় চোখ বোঝে প্রিয় গণতন্ত্র। তাহলে ইজ আওয়ার কনস্টিটিউশন ইজ ইন পেরিল? তার কোনো থ্রেট হয়েছে? আমি কয়েকটা কথা বলি। যেদিন কলকাতা পুলিশের কমিশনার বাড়ির সামনে সিবিআইকে মারা হয়েছিল, তখন কোথায় গেল সংবিধান? কোথায় গেল? যেদিন নিজাম প্যালেসের চারপাশে রাজ্য পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছিল, সেদিন কনস্টিটিউশন কোথায় গেল? যেদিন সিবিআই জয়েন্ট ডাইরেক্টরের বাড়িতে রাত্রে রাজ্যে পুলিশের বারবার কড়া নাড়ছিল, জয়েন্ট ডাইরেক্টর অসহায় হয়ে স্ত্রী শিশুদের নিয়ে বারবার ফোন করছিল তার উত্তোলনে তার অফিসারদের, যেদিন একজন অভিযুক্ত জনচৌরঙ্গিতে ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হলো, যেদিন ডায়মন্ড হারবারের এক নির্বাচনে এক ধর্মের মহিলারা তাদের সামান্য কাপড় চোপড় নিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছিলেন, তখন কনস্টিটিউশন কোথায় গেল? অন্য মানুষ ইলেকশনে গত হিংসার সময় আসামে প্রাণ বাঁচাতে যখন ছুটেছিলেন, তখন গেল কোথায় কনস্টিটিউশন? যেদিন উত্তরবঙ্গে এক মৃত যুবকের মৃতদেহ প্রায় উলঙ্গ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন হোয়ার ইজ দ্য কনস্টিটিউশন? হোয়ার ইজ দ্য কনস্টিটিউশন? গন। ইট ডাজ নট এক্সিস্ট ইন দিস কান্ট্রি, ইন দিস প্লেস। পুলিশকে বেধড়ক মেরেছিল, সেদিন উচ্ছৃঙ্খল জনতা, সেটাও তারা অন্যায় কাজ করলো, সেখানেও সংবিধান নেই। তাহলে তারপরে পুলিশ দুজন যুবককে গুলি করে মারলো, সেখানেও তো সংবিধান থাকলো না। সুমন, তাহলে এই যে সংবিধান তুমি বলছো, আমাদের প্রিয় গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয়, অন্য ইউনাইটেড স্টেটসের মতো কিন্তু তারা কিন্তু তাদের আলাদা কনস্টিটিউশন করতে পারে, আমরা পারি না। এখানে কি আছে? যেখানে রাজ্য কোনো পৃথক সংবিধান তৈরি করতে পারে না। যতই আপনি নরেন্দ্র মোদীকে গালি দেন আর যা দেন, হি ইজ ইউর প্রাইম মিনিস্টার। আপনি মুখ্যমন্ত্রী যেই হন, আপনি এখানে, নরেন্দ্র মোদী এখানে। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। ইফ ইউ হ্যাভ রেড দ্য কনস্টিটিউশন, পার্টিকুলারলি আই এম আস্কিং দিস ইয়াং ম্যান। বিধানসভার উপরে লোকসভা, বিধানসভার উপরে লোকসভা, সংসদ রাজ্যের উপরে ভারত সরকার। যা কিছু রাজ্য সরকারি কাজ করতে হয় সংবিধান মেনে করতে হয়। আপনি যদি একটা আপনাদের রুলস অফ বিজনেসে একটা মাত্র লোককে মানে বাদ দিয়ে আর একটা লোককে নেন বা আরেকটা নতুন কিছু করেন, আপনাকে সংবিধানের মধ্যে যেতে হবে, তবেই আপনি করতে পারেন। মনে পড়ে বাবা সাহেব আম্বেদকর এর সংবিধান গণপরিষদের গৃহীত হওয়ার পরেও বলেছিলেন, আমার আরও কিছু বলার আছে। তখন তিনি নানা হুঁশিয়ারি দিয়েছিলেন এবং ইঙ্গিতে বলেছেন, যাদের হাতে সংবিধান পরিচালনা করবার দায়িত্ব দেওয়া হলো, তারা কি করবে এই পবিত্র কাজ? They have failed. We have failed to uphold the Constitution of India. এবং আরেকবার ফিরে আসি, সুমন, 1 মিনিট সময় দাও, তোমার এই প্রশ্নটার আর একটু উত্তর আছে, যে আমরা তাহলে তাকে কিভাবে গ্রেফতার করলাম, মানে লালু যাদবকে। সেটা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে। যখন সারা রাত ধরে আমরা ঢুকতে পারছি না, তখন আমি আমাদের যিনি রিটেইনার কাউন্সিল, আমি তখন কলকাতায়, আমি টেলিফোন করে আমার ডিআইজিকে বললাম যে তোমরা রিটেইনার কাউন্সিলের কাছে যাও, উনি কি অ্যাডভাইস করেন। সে অ্যাডভাইস করলো কি, যে রাত হোক যা হোক, আমাদের যিনি দুজনে যে আছে মনিটর করেন যে বেঞ্চ, তার যিনি সিনিয়র জাজ, তার বাড়ি যেতে হবে। বললাম, ভাই রাত্রে জাজের বাড়ি? বল, নো স্যার, জাজ 24 আওয়ার্স। সেখানে গেলাম। উনি কি বললেন জানো? গো টু দ্য ব্রিগেডিয়ার অফ নিয়ার বাই ব্রিগেডিয়ার, আস্ক হিম, হি উইল টেক হিম আউট। আমরা তখন প্রায় সকালবেলা, প্রায় সকাল হয়ে গেছে, আমরা ব্রিগেডিয়ার কাছে যেতে যেতে ভাই দিন হয়ে গেল। তখন ব্রিগেডিয়ার বললো, তো মহা ঝামেলায় পড়েছি, এদিকে এটা আপনার এই করা, এ তো গুলিগাল্লা হয়ে যাবে। এই করতে করতে দিন হয়ে গেল। দেন আই সেড ওকে। তারপরে কিন্তু সে নিজেই, দাদা বিশ্বাস, দাদা মায় হু তেরা সাথ মে। দিস ইজ দ্য স্টোরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ উপেন্দা। দেখুন, 80 বছরেরও বেশি বয়স ডক্টর উপেন বিশ্বাসের। এই অনুষ্ঠানে বিশেষ করে আমি তাকে ডেকেছিলাম একটাই কারণে, যে শাহজাহান, আবার বলছি, লালু প্রসাদ স্তরের নেতাই নন, তার বাড়িতে ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকতে পারছে না।
তখন ওই রকম একেবারে কেরিয়ারের তুঙ্গবিন্দুতে থাকা লালু প্রসাদ যাদবকে কি করে ডক্টর উপেন বিশ্বাস আইনের আমি বলবো যে বেড়াজালে বেঁধেছিলেন, সেটা নিঃসন্দেহে এত পরিষ্কারভাবে উপেনদা এর আগে কোনো দিন বলেননি। তবে উপেনদা একটা আমি নিশ্চিত যে রসিকতা করেছেন যে দীর্ঘদিন জেরা করতে করতে থাকতে থাকতে একসঙ্গে আলাপ পরিচয়ের পর সম্পর্কটা দাদা ভাইয়ের হয়ে গেল, ঠিকই। আর এই রকম পেশাদার দাদা ভাইয়ের সম্পর্ক হলে ভারতবাসীর কিচ্ছু বলার থাকে না, তার কারণ এমন পেশাদার দাদা যে ভাইকে মোটামুটি আইনের বেড়াজালের মধ্যে বেঁধে কনভিক্টেড করে কোর্টের সামনে পেশ করেছেন একেবারে। তারপরে আপনারা সবাই জানি যে 5টা আলাদা মামলায় লালু প্রসাদ যাদব কনভিক্টেড, অপরাধী এবং দোষী সাব্যস্ত, এবং তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। তো হ্যাঁ একদম এখনো জামিনে মুক্ত আছেন। আমি বলছি যে উপেনদা যখন এই আইন রক্ষাকারী কেন্দ্রের এজেন্সি বা রাজ্যের এজেন্সিগুলো সমন্বয়ের কথা বলছিলেন, মানে যখন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের বাহিনীও থাকে এবং থাকা যেটা উচিত সেটা চোখেও দেখা যায়, তখন মনে হচ্ছিল যে এ রাজ্যে এই সমন্বয়ের গাড়িটা কোথাও পেছনের দিকে বোধহয় দ্রুত এগিয়ে যাচ্ছে।